আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। সো তোমাদের সাথে আজকে মেডিকেল কেমিস্ট্রির 2 নাম্বার ক্লাস নিয়ে আমি চলে আসলাম তোমাদের সাথে। সো আজকের ক্লাসটায় অনেক ইম্পর্টেন্ট একটা টপিক আমি তোমাদের কাছে পড়াবো, যেটা আসলে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই 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 বেশি ইম্পর্টেন্ট একটা টপিক। ওকে, সো সবাই লাইভটাতে জয়েন করে ফেলো, প্রায় 250 জয়েন হয়ে গেছে অলরেডি। সবাই জয়েন করে ফেলো, তারপর স্টার্ট হবে। এবং সবচেয়ে ধামাকা আজকে একটা কথা তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে টি শার্ট। সো আমাদের বাইনারির 100K উপলক্ষে তোমরা জানো বাইনারি একাডেমিক পাঠশালা গ্রুপটা আলহামদুলিল্লাহ 103K ক্রস করে ফেলছে। 103.4+ হয়ে গেছে অলরেডি আমাদের। আজকে মেবি 104K কাছে চলে আসতে পারে। সো আমরা 100K এত তাড়াতাড়ি ক্রস করব আসলে কখনোই ভাবি নাই। গ্রুপের বয়স এখনো 1 বছর হয়নি। সো এরকম একটা অপরচুনিটি আসলে আমি কখনো নিজেও ভাবি নাই যে গ্রুপটা এত তাড়াতাড়ি 100K হয়ে যাবে। আসলে সকল ক্রেডিট আমাদের গ্রুপের সকল মেম্বার, সকল অ্যাডমিন, মডারেটর সবার। ওকে, চলে আসি আজকে সব থেকে স্পেশাল যে বিষয়টা, সেটা হচ্ছে মেডিকেমিস্ট্রির 2 নাম্বার ক্লাস হবে। সব থেকে ইম্পর্টেন্ট টপিকটা পড়াবো এবং সব থেকে স্পেশাল যে জিনিসটা সেটা হচ্ছে ক্লাস শেষে তোমাদের 100K টি শার্ট লঞ্চ হবে। সো বাইনারির অফিসিয়াল টি শার্ট লঞ্চ হবে এই ক্লাস শেষে। সো সবাই রেডি থাকবা। সো ব্লাস্টের জন্য সবাই রেডি থাকবা। 350 জয়েন করে ফেলছো অলরেডি। ওকে, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, সবাই জয়েন করে ফেলো। ওকে, আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, আচ্ছা সবাই কি দেখতে পাচ্ছ? আমার কথা কি কাইন্ডলি শুনতে পাচ্ছ কিনা? কাইন্ডলি একটু সবাই বলে দাও আমার কথা কি শুনতে পাচ্ছ কিনা। সো আচ্ছা দেখো, বা এখন তোমাদের আরেকটা ধামাকা আছে। 100K উপলক্ষে টি শার্ট তো আজকে লঞ্চ হবে। এটা তো আমাদের সব থেকে বড় একটা ব্লাস্ট হবে, সব থেকে বড়। ওকে, তাহলে চলে আসি এখন পড়ানোর চলে আসি। আজকের যে ক্লাসটা আমি তোমাদেরকে পড়াবো সব থেকে মানে এই গুণগত রসায়নের মধ্যে মেডিকেল কেমিস্ট্রির সব থেকে ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে কোয়ান্টাম অ্যান্ড কণা। মানে কোয়ান্টাম অ্যান্ড কণা বলতে আসলে কি বোঝায় ভাইয়া? দুইটা টপিক, একটা হচ্ছে কোয়ান্টাম, একটা হচ্ছে কণা। এখন প্রশ্ন ভাইয়া, আপনি তো লাস্ট ক্লাসে বোর পর্যন্ত পড়াইলেন ভাইয়া, তাহলে এখন কোয়ান্টামে কেমনে আসবো? আমি আসলে আজকে বলছি আপডেট মডেলে যাব। মানে আমি বলেছিলাম যে বোরের মডেল কালকে আমি শেষ করেছিলাম জিম্যান পর্যন্ত, জিম্যানে এসে শেষ করেছিলাম। আজকে জিম্যানের পরে আমি আসবো আধুনিক মডেল যেটা আছে, যেটাকে বলা হয় আধুনিক কোয়ান্টাম মডেল। আজকে আমি সেই আধুনিক কোয়ান্টাম মডেলের পুরো 14 গোষ্ঠী উদ্ধার করব। দেখা যাক কতটুকু ডিপলি আমরা জানতে পারি আজকে। ওকে, সবাই রেডি হয়ে যাও। মেডিকেল কেমিস্ট্রির সব থেকে ইম্পর্টেন্ট একটা টপিক আজকে পড়বো। সেই টপিকটা থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে বিগত সালে 7টারও বেশি আসছে কোয়ান্টাম সংখ্যা থেকে, এবং আমরা বিভিন্ন কণা আছে সেই কণা থেকে প্রশ্ন এসেছে 14+। তার মানে প্রায় 20টার উপরে প্রশ্ন শুধুমাত্র এই দুইটা টপিক থেকে এসেছে। সো এই দুইটা টপিক থেকে চিন্তা করে দেখো 20টারও বেশি প্রশ্ন এসেছে বিগত সালগুলা। সো পার হিসাব করলে একটা করে প্রশ্ন এখানে পাচ্ছ। সো মিনিমাম একটা প্রশ্ন তুমি এখানে পাচ্ছ এই টপিকটার মধ্যে। তাহলে কতটা ইম্পর্টেন্ট হবে একবার চিন্তা করে দেখো। ক্লাসটা ফুল করার ট্রাই করবা, আশা করি বেস্ট একটা পাবা। ওকে, সো সবাই রেডি হয়ে যাও। ক্লাসের জন্য সবাই রেডি হয়ে যায়। প্রায় 450 জয়েন করে ফেলছো। আজকে কিন্তু টি শার্ট লঞ্চ পাবে, টি শার্ট লঞ্চ পাবে। বি কেয়ারফুল অ্যান্ড বি রেডি। সবাই রেডি হয়ে যাও। সো আজকে কিন্তু টি শার্ট লঞ্চ পাবে। ওকে, সো তাহলে স্টার্ট করে ফেলি। সো আজকে যে টপিকটা পড়াবো ভাই, আমি লাস্ট দিনে বলেছিলাম যে আমরা দেখেছিলাম আধুনিক মডেলের আগ পর্যন্ত পড়েছিলাম, জিম্যান পর্যন্ত। তাহলে জিম্যানের পরে কি আসলো? জিম্যানের পরে কিন্তু ছিল আধুনিক কোয়ান্টাম মডেল। সো এখন আধুনিক কোয়ান্টাম মডেলের মধ্যে প্রথমে যার নাম ছিল, তার নাম ছিল বিজ্ঞানী ডি ব্রগলি অ্যান্ড হাইজেনবার্গ। ভাইয়া এই দুইজন কি করেছিল? এই ডি ব্রগলি অ্যান্ড হাইজেনবার্গ কি করেছিল? আমরা কোয়ান্টাম মডেল পড়ার সময় 3জন সায়েন্টিস্টের নাম জানি। আমি লাস্ট ক্লাসে বলেছি ডি ব্রগলি, হাইজেনবার্গ অ্যান্ড শ্রোডিঞ্জার। ভাইয়া এই 3জনের মধ্যে ডি ব্রগলি অ্যান্ড হাইজেনবার্গ কি করেছিল? চিন্তা করে দেখো। সো এই ডি ব্রগলি এবং হাইজেনবার্গের আজকে গল্প দিয়ে শুরু করব, আমাদের শ্রোডিঞ্জার্সে গিয়ে শেষ করব। ডি ব্রগলি হাইজেনবার্গ দিয়ে শুরু করব, শ্রোডিঞ্জার্সে গিয়ে শেষ করব। ক্যামেরা ক্লিয়ার, মানে বোর্ডটা ক্লিয়ার আছে কিনা কাইন্ডলি একটু বলো। আমার কথা ক্লিয়ার আছে কিনা? বোর্ড ক্লিয়ার এবং আমার কথা ক্লিয়ার আছে কিনা কাইন্ডলি একটু বলো আজকের ক্লাসে।
ওকে ওকে, কাইন্ডলি একটু বলো বোর্ডটা ক্লিয়ার আছে কিনা এবং আমার কথা ক্লিয়ার আছে কিনা, কাইন্ডলি একটু তোমরা বলে দাও, ফটাফট বলে দাও। ওকে, প্রায় 500 ক্রস করেছি আলহামদুলিল্লাহ, সবাই ফ্রেন্ডদের বেশি আচ্ছা। সো এই ডি বগলি কি করেছিল? ডি বগলির প্রথম যে জায়গাটা মেডিকেলের জন্য আমার জানতে হবে একবার কোর, বেসিকের কোডটা। ডি বগলি প্রথম একটা কথা বলেছিল, যেই কথাটাই লেখা ছিল ইলেকট্রন ইজ এ ওয়েভ, ইলেকট্রন ওয়েভ, এই কথাটা প্রুভ করেছিল ডি বগলি। প্রশ্ন কিন্তু টার্গেটে ধৈর্য, ডি বগলি কিন্তু কি করেছিল? ইলেকট্রন ইজ ওয়ান কাইন্ড অফ ওয়েভ, ইলেকট্রন আবিষ্কার করলো থমসন, বাট সেটাকে প্রুভ করলো ডি বগলি ইলেকট্রন ইজ ওয়ান কাইন্ড অফ ওয়েভ। ইলেকট্রন কিন্তু ডুয়েল নেচার দেখায়, কিন্তু এর মধ্যে একটা নেচার হচ্ছে ইলেকট্রন হচ্ছে ওয়েভ, এই ইলেকট্রন হচ্ছে ওয়েভ, এই জিনিসটা প্রমাণ করলো কে? এইটা প্রমাণ করেছিল ডি বগলি। মেডিকেল প্রশ্ন, ইলেকট্রন ওয়েভ এটা প্রমাণ করেছিল কে? প্রমাণ করেছিল ডি বগলি, মানে দেখাইছিল এটা ওয়েভ, সেটা ওই প্রমাণ করেছিল সবার আগে ডি বগলি। কিন্তু ডি বগলি কিন্তু ইকুয়েশন দিতে পেরেছিল না। ডি বগলি প্রমাণ করেছিল ওয়েভ, কিন্তু প্রমাণের পরে এটাকে থিওরিটিক্যাল করেছিল, কিন্তু এটা ম্যাথমেটিক্যালি কোনো ইকুয়েশন ডি বগলি দাঁড়াইতে পারেনি, দিতে পারেনি। মনে রেখো, টপিকে টাচ করো। ডি বগলি কি করেছিল? ইলেকট্রন ইজ ওয়ান কাইন্ড অফ ওয়েভ সেটা বলেছিল, কিন্তু ডি বগলি কিন্তু কখনোই বলেছিল না যে এইটা হচ্ছে ইকুয়েশন, মানে ম্যাথমেটিক্যাল কোনো এক্সপ্লেন করতে পেরেছিল না। সো দেখা গেল এরপর আসলে হাইজেনবার্গ কি বললো? হাইজেনবার্গ আসলে ইলেকট্রনের অস্তিত্ব নিয়ে কথা বলেছিল ছোট করে। হাইজেনবার্গ ইলেকট্রনের এরকম বলেছিল যে ইলেকট্রন যদি ওয়ান কাইন্ড অফ ওয়েভ হয়, দ্যাটস ইট, ইলেকট্রনের মোমেন্টামের দিকে ও ফোকাস করেছিল। দ্যাটস ইট, ও বলেছিল মোমেন্টাম আর হচ্ছে ইলেকট্রন কোথায় থাকতে পারে সে অবস্থানগুলো নিয়ে ও কিছু কথা বলেছিল, এবং ইলেকট্রনের যে ওয়েভ, সে ওয়েভ নেচারের উপরে হাইজেনবার্গও কাজ করেছিল। সো হাইজেনবার্গ, তাহলে ডি বগলিস মেইনলি কথাটা বলেছিল কে? ইলেকট্রন ওয়েভ, সেই কথাটা কিন্তু একমাত্র এসেছিল ডি বগলির থেকে, পুরো ক্লিয়ারলি আসছিল। আর আইনস্টাইনের সাথে ডি বগলির প্রবলেম ছিল। ডি বগলি যখন ওয়েভ পার্টিকেল নিয়ে কথা বলতেছে, আলোর ক্ষেত্রেও ডি বগলি সেম কাজ করেছিল। আলো ইজ ওয়ান কাইন্ড অফ ওয়েভ ওখানে বলেছিল সেম, এখানে ইলেকট্রনের ক্ষেত্রেও বলেছিল। সো ডি বগলি এই জিনিসটা বলার পর আইনস্টাইন কিন্তু পার্টিকেল নেচার নিয়ে কাজ করেছিল, আলোর পার্টিকেল নেচার, আলোর ক্ষেত্রে। সো ডি বগলি যেটা বলেছিল, এর আগে উইকিপিডিয়া নিয়ে অনেকক্ষণ ঘেটেছিলাম তোমাদের একটা সিম্পল থিঙ্কিং এর জন্য, সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার নিয়ে। আমি ভার্সিটিতে স্পিন কোয়ান্টাম নাম্বার নিয়ে আমি বইয়ের মধ্যে অনেক কিছু পড়ছি, বাট আমি চাইছিলাম পাউলি থেকে স্পিন কোয়ান্টাম নাম্বার ডিভলিউশনটা কেমনে আসলো সেইটার একটু ডিটেলসটা জানার জন্য আমি গুগলে আজকে একটু অনেকটাই এক্সেস করছি। তাহলে বুঝতে পারতেছো যে পুরোটা আমরা ডিটেলসে যাবো এখান থেকে কোয়ান্টাম নাম্বারের জন্ম। সো যখন আসলো ইলেকট্রন ইজ ওয়েভ, এটা বললো ডি বগলি, দেন তারপরে এটার কোনো এক্সপ্লেইন দিতে পারলো না, তখন আসলে বিজ্ঞানী কে বলো? সোডিনজার্স। তখন আসলে সোডিনজার্স বললো তুমি যেখানে হেরে যাচ্ছ, তুমি যেখানে মানে অ্যান্সার পাচ্ছ না, সেখানের অ্যান্সারটা আমি দিতে আসছি। এই অ্যান্সারটাই একমাত্র প্রুভ করেছিল, ইকুয়েশন প্রুভ করেছিল ইলেকট্রন ইজ ওয়ান কাইন্ড অফ ওয়েভ, এইটার ইকুয়েশন প্রুভ করেছিল কে? বিজ্ঞানী সোডিনজার্স। সোডিনজার, বিজ্ঞানী সোডিনজার। এই বিজ্ঞানী সোডিনজার্সের তাহলে মেইন কাজ কি করেছিল? বিজ্ঞানী সোডিনজার্স, একটু লাইনে তাকাও। বিজ্ঞানী সোডিনজার্সের মধ্যে কি পাচ্ছ তোমরা? বিজ্ঞানী সোডিনজার্সের মধ্যে যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি? ইলেকট্রন। ইলেকট্রন কি? ইলেকট্রন হচ্ছে তোমার ওয়েভ, সেইটার ইকুয়েশনটা প্রুভ করেছিল। তাহলে সোডিনজার্স হচ্ছে ইকুয়েশন প্রুভ করেছিল, মেইন জায়গাটা ফোকাস করো। ইলেকট্রন ইজ ওয়ান কাইন্ড অফ ওয়েভ এটা বলেছিল ডি বগলি, কিন্তু এটার ইকুয়েশন প্রুভ করেছিল কে? সোডিনজার্স। এবং সোডিনজার্স এইটার ইকুয়েশনটা দিয়েছিল, ইকুয়েশনটা নিয়েই কথা আমাদের, কোয়ান্টামের জন্ম এখান থেকে। সো ও যে ইকুয়েশনটা দিয়েছিল সেই ইকুয়েশনটা এরকম ছিল, দেখো z স্কয়ার। দেখো ইকুয়েশনটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এই যে এইটা কি একটা, এইটা সোডিনজার্স। সোডিনজার্সের ইকুয়েশনের মধ্যে আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু সোডিনজার্স কনস্ট্যান্ট।
এখন সোডিনজার্স বলেছিল যে একটা ইলেকট্রনের এইটা থেকে আসলে কি উৎপাদিত হবে, এই কনস্ট্যান্ট দ্বারা আসলে কি বুঝাইতেছে, এই কনস্ট্যান্ট দ্বারা সোডিনজার্স কিন্তু বলতেছে ইলেকট্রন যদি কি হয় ওয়েভ হয়, তাহলে ইলেকট্রন যদি ওয়েভ হয় তাহলে ইলেকট্রনের একটা পসিবিলিটি আছে, ইলেকট্রন পাওয়ার কোনো এক জায়গায় পসিবিলিটি আছে, আর যে জায়গায় ইলেকট্রনটা আমি পাবো সেই জায়গায় আমার অরবিটাল সৃষ্টি হবে, এরকম একটা পসিবিলিটি আসলো। যে জায়গায় যে আমি ইলেকট্রন পাওয়ার একটা পসিবিলিটি, মেইন টার্গেট ছিল ইলেকট্রন পাওয়ার পসিবিলিটি, কখনোই বলেনি যে ইলেকট্রন কোনো জায়গায় থাকবে, এটা ওয়েভ, তাহলে এটা পাওয়ার একটা পসিবিলিটি আছে। সো এই পসিবিলিটিটা কোন যে কেমন হইতে পারে, কারণ ইলেকট্রনটা যদি তুমি অরিজিনাল ড্রয়িং করো তুমি 3rd ডাইমেনশন বা 3D ড্রয়িং পাবা। এখন 3D ড্রয়িং যদি পাও তাহলে নিশ্চয় তোমার 3টে এক্সিস পাবা, এক্সিস পাবা 3টা, 3D ড্রয়িংয়ে 3টে এক্সিস পাবা। এখন প্রশ্ন ভাইয়া 3টে এক্সিস যদি তুমি 3D ড্রয়িংয়ে পাও তাহলে নিশ্চয় 3টা কি হবে, ভেরিয়েবলে কাজ করবে। 3টে এক্সিসে 3টা ভেরিয়েবল যদি কাজ করে, আমার হইতে পারে এক্স অ্যাক্সিসে, হইতে পারে ওয়াই অ্যাক্সিসে, হইতে পারে জেড অ্যাক্সিসে। 3টে এক্সিসে যদি আমি পাই তাহলে 3টা ভেরিয়েবল কাজ করবে। এখন প্রশ্ন 3টা ভেরিয়েবল যদি ভাই আমি পাই, 3টা ভেরিয়েবল যদি পাই তাহলে এই 3টাই এই জন্য আমার 3 ভাবে মানে কনস্ট্যান্টটা 3 বার নেওয়া হয়েছে। এক্স এর জন্য একবার আমি পার্শিয়াল ডিফারেন্সিয়েট করছে, ওয়াই এর জন্য একবার করেছে, জেড এর জন্য একবার করেছে, করে ও নিয়েছে। তাহলে মেডিকেল প্রশ্ন যদি আসে এখানে, সো এইটা আসতে পারে, এটা আসলে কি, সো এই জিনিসটা আসলে কি, এটা কিন্তু দ্য প্রবাবিলিটি অফ ইলেকট্রন, তার মানে ইলেকট্রন ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ ইলেকট্রন, ইলেকট্রন পাওয়ার পসিবিলিটি বা তোমার হচ্ছে প্রবাবিলিটি। সো ইলেকট্রন কোথায় পাইতে পারি সেটা, এটা কিন্তু। এখন প্রশ্ন ভাইয়া এই ইকুয়েশন নিয়ে আমাদের মেডিকেল ওরকম কোনো কাজ হবে না, শুধুমাত্র এই কনস্ট্যান্ট নিয়ে একটু কাজ হইতে পারে এতটুকু, কিন্তু মেইন জায়গা ছিল সোডিনজার্স নিয়ে। তো সোডিনজার্স আসলে কি করেছে, সোডিনজার্স আসলে দেখাইছে যে ইকুয়েশনটা এবং এই ইকুয়েশন থেকে কোয়ান্টামের জন্ম, এইটা মেডিকেল প্রশ্ন আমাদের এখানে লাগবে। সো এখন এইখানে আমি 3টা কি দেখতে পাচ্ছি, 3টা ভেরিয়েবল, 3টা যদি এক্সিসে কাজ করে দ্যাটস ইট। এইটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে দেখতে পাবা 3 ভেরিয়েবল। সো এখানে কি দেখতে পাচ্ছ, 3টা ভেরিয়েবল দেখতে পাচ্ছ। তোমরা বুঝতেছো কিনা কাইন্ডলি একটু কমেন্টে জানাও, এখানে কয়টা ভেরিয়েবল দেখতে পাচ্ছ, 3টা ভেরিয়েবল। ও আচ্ছা, আরেকটু স্লো বললে, আচ্ছা ওকে, তাহলে এখানে কয়টা ভেরিয়েবল দেখতে পাচ্ছি, 3টা ভেরিয়েবল, 1টা 2টা 3টা, এক্স অ্যাক্সিসে একটা, ওয়াই অ্যাক্সিসে একটা, জেড অ্যাক্সিসে একটা। 3D হওয়ার জন্য কয়টা ভেরিয়েবল, 3টা ভেরিয়েবল। 3D হওয়ার জন্য 3টা ভেরিয়েবল। এখন 3টা ভেরিয়েবল দেখলে এই 3টা ভেরিয়েবল থেকে 3টা কোয়ান্টাম নাম্বার আসে। এই 3টা ভেরিয়েবল থেকে প্রুভ করা হয় 3টা কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম নাম্বারটা এখান থেকে আসে, তাহলে কোয়ান্টাম নাম্বারের জন্ম হয় এই 3টা ভেরিয়েবল থেকে 3টা কোয়ান্টাম নাম্বার। তাহলে আমাকে বলতে হবে এখান থেকে জন্ম হইল কি, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n, এটা থেকে আসলো কি সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার l, এটা থেকে আসলো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার m। দেখছো কোয়ান্টাম নাম্বারগুলো কোথা থেকে আসলো, এই 3টা ভেরিয়েবল থেকেই ভাইয়া 3টা কোয়ান্টাম নাম্বার আসে। আমরা কিন্তু বইয়ের মধ্যে পড়ে আসছে কোয়ান্টাম নাম্বার ওই, সো কোয়ান্টাম নাম্বারের জন্ম কোথা থেকে আমরা কিন্তু জানি না, কোয়ান্টাম নাম্বারের জন্ম আসলে কোথা থেকে। তুমি উইকিপিডিয়া গুগলে সার্চ দিলে কোয়ান্টাম নাম্বারের জন্ম এটা পাবা, মেডিকেল প্রশ্ন আসতে পারে। সো যে এই 3টা ভেরিয়েবলের আসলে সিগনিফিকেন্সটা কি, আসলে এটার আসলে উপকারী মানে এটা দিয়ে আসলে কোন কাজে ইউজ করা হয়েছে, এখান থেকেই কিন্তু কোয়ান্টামের জন্ম। আমি কোয়ান্টামের জন্ম না জানলে আমার পড়ে লাভ আছে, আমি পড়ে গেছি সব পারি, কিন্তু কোয়ান্টামের জন্মই জানি না কোয়ান্টাম নাম্বার বের করতে পারি। সো এখান থেকে 3টা কোয়ান্টাম নাম্বারের জন্ম হয় NLM। সো আমি দেখতে পেলাম সোডিনজার্স ইকুয়েশন থেকে আমরা 3টা কোয়ান্টাম নাম্বারের জন্ম পাইলাম, একটা হচ্ছে কি N, L and M। এই 3টার ফুল ডিটেলস আজকে আমরা দেখব হালকা, এই 3টার, কারণ আমাদের এই 3টার মধ্যে কোনটা কি কাজ করে, কোনটা শেপের কাজ করে, কোনটা কি কাজ করে সেগুলো জানতে হবে মেডিকেলের জন্য। এবং আমাদের এই 3টে পড়ার পর এখন আমাদের আরও একটা কোয়ান্টাম নাম্বার আছে। কোয়ান্টাম নাম্বার তো ভাই 4টা, আপনি তো বললেন 3টা, আরেকটা কই, আরেকটা কোথায় আছে, আরেকটা তো আছে কোথাও না কোথাও তো আছে না, আরেকটা তো কোথাও না কোথায় আছে, ওইটা কোথায় আছে, আচ্ছা আচ্ছা লেখাটা আর একটু ক্লিয়ার করলে ভালো হইতো। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা এখানে দেখতে পাইলাম NLM, দ্যাটস ইট, 3টা কোয়ান্টাম নাম্বার। আচ্ছা আমি লেখাটা আর একটু শুদ্ধ করে মানে সুন্দর করে লিখবো, সমস্যা নাই। সো আমরা এখানে দেখতে পাচ্ছি 3টা কোয়ান্টাম নাম্বার। সো আমার জন্ম হইল সোডিনজার্স ইকুয়েশন থেকে এই 3টা কোয়ান্টাম নাম্বারের জন্ম হইল। আর একটা কোয়ান্টাম নাম্বার আছে যেটাকে বলা হচ্ছে S। এই কোয়ান্টাম নাম্বার আসলো কোথা থেকে, এই S এর জন্ম হয় পাউলির থেকে।
এই এস এর জন্ম হয় 1925 সালে। এই এস এর জন্ম হয় 1925 সালে। এইটার প্রথম জন্ম দেওয়া হয় এটা বিজ্ঞানী পাউলিস ল থেকে আসে। পাউলি একটা ল দাঁড় করে যেটাকে আমরা বলতেছি পাউলির বর্জন নীতি। আমাদের বইয়ে আছে। সো এই নীতিতে বলা হয়েছে 4টা কোয়ান্টাম নাম্বারের মান কখনো সেম হতে পারে না এরকম ভাবে। কিন্তু এইটা নীতিটা দেওয়ার আগে ও কিন্তু স্পিন কোয়ান্টাম নাম্বারের মানে আবিষ্কার করেছিল, বা স্পিন কোয়ান্টাম নাম্বার সম্পর্কে সর্বপ্রথম ধারণা দিয়েছিল বিজ্ঞানী পাউলি, এবং ওর দুইজন স্টুডেন্ট এর উপরে রিসার্চ করে পিএইচডিতে রিসার্চ করে এটাকে এক্সপ্লেইন করে। ওর স্টুডেন্ট ওর উপরে মানে এটার উপরে রিসার্চ করে পিএইচডিতে রিসার্চ করে ওর এইটার ইসের উপরে তোমার এক্সপেরিমেন্টের উপরে রিসার্চ করে এটাকে আরও তোমার হচ্ছে ছড়িয়ে দেয়। সো এই জিনিসটা কিন্তু স্পিন কোয়ান্টাম নাম্বারটা কার হাত থেকে আসছে? বিজ্ঞানী পাউলির হাত থেকে। এটা সোরিনজাস নেয়া মেডিকেল প্রশ্ন আসতে পারে। স্পিন কোয়ান্টাম নাম্বারের সূত্রপাত কে করেছিল? বিজ্ঞানী পাউলি। কিন্তু মনে রাখতে হবে এগুলো বইয়ের মধ্যে পাবানো ওরকম। সো স্পিন কোয়ান্টাম নাম্বার পারলাম, কিন্তু এখন আমার জানার দরকার এই 3টা কোয়ান্টাম নাম্বার কার তোমার থিওরি থেকে আসে। এটা আসে কিন্তু সোরিনজাস ইকুয়েশন থেকে। এই 3টা সোরিনজাসের 3 ভেরিয়েবল থেকে 3টা কোয়ান্টাম নাম্বার মনে রেখো। সোরিনজাস 3 কাইন্ড অফ ভেরিয়েবল থেকে 3টা কোয়ান্টাম নাম্বার। আর এটা আসলো পাউলির থেকে কত সালে? 1925 সালে। সো এখন আমরা যাব মেইন জায়গাতে। প্রায় 550 স্টুডেন্ট এখন কাছাকাছি আসো, 530-এর কাছাকাছি। সো মোটামুটি আমরা এইটুক পর্যন্ত জানতে পারলাম। এখন আসবো ভিতরে ভাইয়া কোয়ান্টাম নাম্বারের। আপনি তো কোয়ান্টাম নাম্বারের পরিচয়টা দেখাইলেন কেমন। কোয়ান্টাম নাম্বারটা আসলে কি করে একটা গল্প দিয়ে শুরু করব। আমি বেসিক পড়াচ্ছি, মেডিকেল কেমিস্ট্রির বেসিক যেগুলো মেডিকেলে হতে পারে এইগুলা। তার জন্য আমি চাচ্ছি একটু হলেও মানে ডেটাগুলো দিতে। সো আমি এই চাইলে বই থেকে লাইন বাই লাইন পড়াইতে পারতাম, ওরকম পড়াতে আমি চাই না। আমি চাই বেসিকটা। দেখো এটা গল্প দিয়ে শুরু করি। সো কোয়ান্টাম নাম্বারটা হচ্ছে এমন একটা জিনিস, ধরো তোমার একটা ফ্রেন্ড, তুমি ভার্সিটিতে গেছো, আজকে চিন্তা করছো ভাইয়া আজকে পইরা পুরো সব শেষ করে দিব, ভার্সিটিতে গেছে এরকম চিন্তা ভাবনা অনেকে করে। আবার অনেকে করে ভার্সিটিতে চান্স পাইলে ভাইয়া তো কোনো প্যারা নাই, সো যা চাবো তাই পাবো। সো ধরো ভার্সিটি এরকম এক্সপেকটেশন করছো, ভার্সিটিতে গেছো, যাওয়ার পরে তুমি এরকম চিন্তা ভাবনা করছো ভার্সিটিতে আমি যে ক্যাম্পাসের সামনে বুয়েটের ক্যাম্পাসের সামনে বসবো, গেঞ্জি একটা লাগায় বুয়েটের, রাস্তাতে যে মেয়ে যাইবো সবাই আমার উপরে ক্রাশ খাবে, এরকম চিন্তা করছো। যায়া বসলাম, বসার পরে রাস্তাতে একটা মেয়ে গেল, সো দেখে তোমার তার ভালো লাগছে, কিন্তু দেখা গেল যে সে কোনো ফিল তোমার দিল না, মানে সে তোমার প্রতি যে তুমি যে বুয়েটিয়ান তার প্রতি একটা লুক দিবে এরকম কিছু না। সো তুমি চলে গেলো, এখন তার তো ভালো লাগছে, এখন তুমি কি করবা? তার সাথে ফ্রেন্ডশিপ করতে যাবা। প্রথম দিন এখন সে তো পাত্তা দিল না, তুমি তো যাবা এখন উল্টা তার কাছে সাথে ফ্রেন্ডশিপ করতে। সো তুমি ধরো গেলা ফ্রেন্ডশিপ করতে, তুমি এখন প্রথম দিনই কি ওই মেয়েটার কোনো ক্যারেক্টার জানতে পারবা? ওই মেয়েটা কেমন নাকি বিহেভিয়ার জানতে পারবা না। সো প্রথমে ওর সাথে একটা ফ্রেন্ডশিপ করতে হবে, দেন তারপরে ওর সাথে একটা ভালো রিলেশন যখন হবে তখন তুমি ওর ক্যারেক্টারগুলো জানতে পারবা। সো তাহলে প্রথমে কি ওকে তুমি টার্গেট করলা, এই টার্গেট ছিল প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। যখন পুরো একটা ইলেকট্রনের বা পুরো একটা অ্যাটমের পুরো ডিটেইলস এক্সপ্লেইন করতে হয়, প্রথম টার্গেটিং পয়েন্ট হচ্ছে অ্যাটমের ইলেকট্রন পর্যন্ত পৌঁছানোটা আমার টার্গেট, মানে ওর আমার বিয়ে করাটা টার্গেট ছিল। সো আমার বিয়ে করাটা যদি টার্গেট থাকে তাহলে ইলেকট্রন পর্যন্ত পৌঁছানোটা আমার টার্গেট কোয়ান্টামে, আর ওখানে ছিল আমার বিয়ে করা। তাহলে আমার প্রথমে কি ওকে আমি চুজ করেছি, এইটা ছিল আমার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। মানে প্রথমে ওর মানে অ্যাটমটাকে দেখা, অ্যাটমটা কেমন, অ্যাটমটার সাইজটা কেমন, তার মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার রিপ্রেজেন্ট করে দ্য সাইজ অফ অ্যাটম। দ্য সাইজ অফ অ্যাটম গল্পটা থেকে বুঝো, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার রিপ্রেজেন্ট করে দ্য সাইজ অফ অ্যাটম। তার মানে ওই মেয়েটাকে প্রথমে আমি দেখে ভালো লাগছে, সো এইটা। 2 নাম্বার যে জিনিসটা ছিল ওই মেয়েটার সাথে একটা ফ্রেন্ডশিপ করা। এই ফ্রেন্ডশিপ করার বিষয়টা আসতেছে সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, মানে ওর আমি একটু কাছে আসার ট্রাই করা। যখন আমি সাইজ বুঝতে পারলাম যে অ্যাটমের, দ্যাটস ইট, তখন আমি অ্যাটমের ভিতরে কতগুলা তোমার কি আছে, অরবিটালের শেপ কেমন, মানে একটু হলোর ভিতরে, মানে একটু হলোর ভিতরে যাচ্ছি, মানে ইলেকট্রনের কাছে এসে পৌঁছানোর ট্রাই করতেছি। 2 নাম্বার স্টেপ। 3 নাম্বার স্টেপ ছিল কি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এম। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার দ্বারা একই জিনিস বুঝাইতেছে যে তোমার কি কতগুলো অরবিটাল আছে, মানে অরবিটাল, দ্যাটস ইট, অরবিটাল, অরবিটাল নিয়ে আমার কাজ। এই অরবিটালে চলে গেলাম ম্যাগনেটিকে। সো এই সময় আমি কি হলো, ওর সাথে ধরো একটা ভালো ফ্রেন্ডশিপ হলো, একটা ভালো রিলেশন হলো, দেন তারপরে যখন স্পিন কোয়ান্টাম নাম্বার মানে একটা ইলেকট্রনের কাছে পৌঁছায় গেছে, তার মানে আমার বিয়ে হয়ে গেছে, ওইরকম। সো এই জায়গাটাই হচ্ছে আমার, এইটা দিয়ে আমি জাস্ট তোমাদেরকে বুঝাইলাম যে তুমি এই 4টা কোয়ান্টাম নাম্বারে মানে আসলে কি বুঝায়, এটার সিগনিফিকেন্সটা কি, একটা ইলেকট্রনের কাছে পৌঁছানো, পুরো অ্যাটমের বিহেভিয়ারটা পুরো এক্সপ্লেইন করার জন্য আমার কোয়ান্টাম নাম্বারের দরকার, এইটা দিয়ে। সো এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার। এই এক্সাম্পলটা আমি দিলাম একটু গল্প আকারে যেন মনে থাকে তোমাদের। এখন চলে আসি মেইন জায়গাতে ভাইয়া। এখন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার নিয়ে ভাইয়া কিছু কথা বলেন।
প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আমরা যেটাকে বলি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n, এইটার আর কোনো নাম নাই, এইটার একটাই নাম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার অথবা কি প্রধান কোয়ান্টাম নাম্বার। এইটার ওরকম কোনো নাম নাই, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার অথবা প্রধান কোয়ান্টাম, এটার 2-3টা নাম নাই, কিন্তু একটু পরে দেখবো এক একটা 2-3টা নাম আছে, নামগুলো আমার জানতে হবে, মেডিকেলের জন্য আমার নামগুলো জানতে হবে যে কোনটার কি নাম। তাহলে প্রথমে দেখতে পাইলাম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, দ্যাটস ইট, সেটাকে বললাম n। মনে রাখতে হবে n এর মান কখনো 0 হতে পারে না, n এর মান কখনো 0 হতে পারে না। n এর মান যদি ভাইয়া 0 না হয় তাহলে কি হবে? n এর মান হইতে পারে 1 থেকে শুরু করে n = 1, n = 2, n = 3, n = 4, এরকম করে হইতে পারে ইনফাইনাইট। n এর মান কিন্তু ইনফিনিট পর্যন্ত হইতে পারে। সো ইনফাইনাইট মানে বুঝাইতেছে অসীম পর্যন্ত হইতে পারে, কিন্তু আমার পর্যায় সারণীতে 118টা মৌল আছে যেখানে আমার n এর মান 7 পর্যন্ত গেলে হয়ে যায়, 8 পর্যন্ত লাগে না, কতটা 8 পর্যন্ত হাইস্ট, কিন্তু আমার এখানে ইনফাইনাইট পর্যন্ত যাওয়ার কোনো পসিবিলিটি নাই, কারণ আমার পর্যায় সারণীতে এত এত কম্পাউন্ড কখনোই প্রডিউস হয় না, এত এত অ্যাটম প্রডিউস হয় নাই, বা মানে এত এত অ্যাটম আমরা কখনো আবিষ্কার করতে পারিনি যে আমরা n এর মান ইনফাইনাইট পর্যন্ত যাইতে পারবো, বা এত বড় সাইজের অ্যাটম। সো সেই জন্য আমাদের পর্যায় সারণীতে যেগুলো আছে সেগুলোর মধ্যে আমরা থাকি, কিন্তু n এর মান ইনফাইনাইট হতে পারে। সো এই প্রশ্নটা যদি পরীক্ষায় আসে মেডিকেলে n = ইনফাইনাইট, পসিবল? পসিবল? কখনো কি পসিবল? হ্যাঁ পসিবল, এটা হতে পারে, কখনো হতে পারে, মনে রেখো কখনো হতে পারে। মেডিকেল প্রশ্ন এইগুলা না দিয়ে দিলে কিন্তু ভুল হইতে পারে কখনো। সো পসিবল আছে, হায়ার লেভেলের বই ইনফাইনাইট পর্যন্ত। এবার সায়েন্স তোমার হচ্ছে সায়েন্টিস্ট যারা থাকে ছিল তারা কিন্তু ইনফাইনাইট পর্যন্ত ড্রয়িং করে দেখাইছে, ইনফাইনাইট পর্যন্ত হতে পারে, কোনো একদিন আসতেও পারে। সো এই জন্য তোমার হচ্ছে ইনফাইনাইট পর্যন্ত আমার লেখা আছে বই, হায়ার বইয়ে। সো এইবার চলে আসে আমরা যে এতটুকু পর্যন্ত আমাদের ক্লিয়ার, এতটুকু পর্যন্ত আমাদের ক্লিয়ার হলো প্রিন্সিপাল। এখন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যেটা এক্সপ্লেন করে সেটা হচ্ছে সাইজ অফ এ অ্যাটম। অ্যাটমের সাইজটা কেমন হবে, এবং তোমার অরবিটালের ক্ষেত্রে যদি চিন্তা করো অরবিটালের সাইজটা কেমন হবে, মেইন কথা পুরো অ্যাটমের সাইজটা কেমন হবে, এটা কিন্তু সাইজ নিয়ে কাজ করবে। তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারে সাইজ নিয়ে কাজ করবে, মনে রেখো। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের কাজটা কি, মেডিকেল প্রশ্ন যদি আসে ভাইয়া এটা সাইজ নিয়ে কাজ করবে, বুঝছো? এটা কিন্তু সাইজ নিয়ে কাজ করবে না। না ক্লাস ক্লিয়ার আছে তো, আটকাচ্ছে না হয়তো বা তোমার নেট প্রবলেম? ওকে আচ্ছা, এক্সট্রা কমেন্ট করো না ক্লাসে, এক্সট্রা কমেন্ট করো না, অনেক বেশি এক্সট্রা কমেন্ট পড়ে যায়, বেশি এক্সট্রা কমেন্ট করবে না কাইন্ডলি, আইডিতে প্রবলেম হয়ে যায়, বেশি এক্সট্রা কমেন্ট করলে মানে রিস্ক ডাউন খেয়ে যায়। এক্সট্রা কমেন্ট করো না, আমি কিন্তু যে কোনো সময় ব্লক দিতে পারি এক্সট্রা কমেন্ট বেশি করলে। আচ্ছা, সো n এর মান তোমরা দেখতে পাচ্ছ, সাইজ অফ এ অ্যাটম এতটুকু পর্যন্ত শেষ। এর নিয়ে ভাইয়া আমার কোনো কথাবার্তা নাই, আমার কথা হচ্ছে 2 নাম্বারটা। আমরা এতদিন পরে আসছি ভাইয়া সহকারী কোয়ান্টাম নাম্বার, মেডিকেল প্রশ্ন নাম আসতে পারে, সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, এইটার আরও 2টা নাম আছে। কেউ যদি পারো কাইন্ডলি কমেন্টে বলো, দেখি, চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ। এইটার আরও 2টা নাম আছে, এই 2টা নাম কে কে পারবা? এই এল সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, এই সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বারের আরও 2টা নাম আছে, যেই 2টা নাম আমাদের জানতে হবে। সেই 2টা নাম কে কে বলতে পারবা? কমেন্টে জানো, হাত তুলো। সো আমি দেখতে চাই কে কে জানো। এই এক্সট্রা অ্যাজিমুথাল, গুড। তাসলিমা আক্তার, অ্যাজিমুথাল, গুড। ওকে অ্যাজিমুথাল। আরেকটা নাম বলতে পারবা কে? যে পারবা তাকে আজকে ভাইয়া তোমাদের তাকে দিবে, গিফট করবে। আরেকটা নাম যে বলতে পারবা ভাইয়া তাকে গিফট করবে। অ্যাজিমুথাল বলছো, সহকারী না অ্যাজিমুথাল বলছো। আরেকটা নাম বলবা, মেডিকেল প্রশ্নে অ্যাজিমুথাল দিয়ে নাম আসতে পারে। সমারফিল্ড অরবিটাল, আসলটাই বলতে পারো না, আসলটাই বলতে পারতেছো না। অ্যাজিমুথাল, সমারফিল্ড, অ্যাজিমুথাল, না আসলটা বলতে পারতেছো না। যেইটা থেকে আসলে আসে সেটাকে বলা হয় অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার। অ্যাঙ্গুলার মোমেন্টাম, এইটা মনে রেখো, অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার। আসলে আমার ভোকালটা একটু বেশি, সব মাইক্রোফোন ইউজ করলে ভোকাল আরও বেশি শোনা যায়। তোমরা একটু স্পিকার মানে ফোনটা একটু মানে ভলিউমটা কমায় নাও, কারণ আমার ভোকালটা একটু বেশি, বুঝছো? আমি একটু মানে লাউডে কথা বলি, আই থিঙ্ক ক্লাস নিতে নিতে অভ্যাস হয়ে গেছে। দেখো, সো অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার, অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার, এইটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ অ্যাঙ্গুলার মোমেন্টামের থেকেই এটা আসে। আর এইটার আরেকটা নাম অ্যাজিমুথাল, আরেকটা নাম কি সাবসিডিয়ারি কোয়ান্টাম। এই 3টা নাম্বার মনে রাখবা, এই 3টা নেমই মনে রাখবা সবাই।
তাহলে মেডিকেল প্রশ্ন কোনোভাবেই এখান থেকে আটকাবা না। দেখছো মেইন জায়গাগুলা, তোমরা যেগুলো পারো সেগুলো কেন আমি পড়াবো, তোমরা যেগুলো পারো না সেগুলো পড়াবো। এই দুইটা নাম অনেকেই জানতা না, আমার ওপেন চ্যালেঞ্জ কোর্সে আমি পাই নাই নিচেরটা কাউরে। ওকে, সো এরপরে চলে আসি এইটার ডিটেলসে ভাইয়া। এইটাই আসলে কি আছে ভাইয়া, আমি যদি লিখি এল, দেখো এই এল এর মানটা বের করবো আমরা কিভাবে বের করি, আমরা ভাইয়া এল এর মান বের করি কিভাবে, সবাই জানে এল এর মান কেমনে বের করে। সো আমরা কি শূন্য সহ কি লিখি n-1, দ্যাটস ইট না, n-1 পর্যন্ত, তাহলে শূন্য সহ n-1 পর্যন্ত এইটা তোমরা লেখো। কিন্তু মেডিকেল প্রশ্নে একটা জিনিস তোমাদের আসতে পারে, সেটা কি জানো, সেটা কি তোমাদের একটা ছোট একটা কন্ডিশন তোমাদের আসতে পারে, 0 <= l <= n-1, এই কন্ডিশনটা। অনেকে এই কন্ডিশনটা দেখে ঘাবড়ে যেতে পারো, এই সেম জিনিসটাই এইটা, জাস্ট আমি কন্ডিশন আকারে লিখছি, যদি এটা কন্ডিশন আকারে আসে তাহলে এটা আসতে পারে এরকম, মানে এইটার আরেকটা রূপ হচ্ছে এটা, দুইটা রূপই তোমাদের দেখাই দিলাম। সো যাতে তোমাদের কোনো জায়গায় না আটকাও, সো কোনো জায়গায় যেন তোমাদেরকে না আটকাইতে পারে। সো এখন এইটা যদি হইলো ভাইয়া, এখন এইটা দ্বারা কি বোঝায়, এল দ্বারা বোঝায় শেপ অফ এ অরবিটাল, শেপ অফ এ অরবিটাল, অরবিটাল, শেপ অফ অরবিটাল মানে কি ভাইয়া, অরবিটালের শেপটা কেমন, অরবিটালের শেপটা কেমন হবে, আজকে তোমাদের একটা রহস্য উন্মোচন করব একটু পরে এই অরবিটালের শেপ নিয়ে। সো এর রহস্য উন্মোচন করবো আজকে। রাখবা যে অরবিটালের শেপটা আইডেন্টিফাই করে কে, সাইজ করে এন, আর শেপ করে কে, এল, মনে রাখতে হবে। সো তাহলে চলে আসবো শেপে। যদি আমরা চলে আসি, আমি এখানে একটু স্টার্ট করব তোমাদের। প্রথমে আমি লিখতে পারি দ্যাটস ইট, আমি যদি লিখি ধরো হচ্ছে এল, তারপরে যদি লিখি এল এর পরে ধরো নেম আর শেপটা যদি দিয়ে দিই, সো নেম শেপ, আর এটা হচ্ছে তোমার স্ট্রাকচার। সো আমি একবারে সবগুলো ডিজাইন করব যেন তোমরা বুঝো। সো দেখতে পাচ্ছ কিনা কাইন্ডলি একটু জানাও, পুরোটা দেখতে পাচ্ছ কিনা, ক্লিয়ার আছে কিনা, আমার ভোকাল ঠিক আছে কিনা, আমি কি বেশি ফাস্ট বলতেছি কিনা সেটাও আমাকে একটু জানাও, এবং ক্লাস কেমন লাগতেছে, কিছু কি শিখতে পাচ্ছ নাকি বলো। দেখো এল এর মান 0, এল এর মান 1 2 3 4 পর্যন্ত নিলাম। এখন এল দ্বারা কি বুঝাইতেছে ভাইয়া, এল দ্বারা বুঝাইতেছে এল এর নামগুলো আসবো। এল যখন হবে ভাইয়া 0 তখন নেম হবে এস, এল যখন হবে 0 তখন এর নেম হবে কি, এস, বুঝছো, এল যখন 0 তখন নেম হবে কি, এস, আর এটা শেপ হবে কি, স্পেরিক্যাল। স্পেরিক্যাল মানে কি, এরকম গোলাকার টাইপের। সো এটা কেমন হবে, স্পেরিক্যাল। সো এল যখন 0 নেম হবে এস, শেপ হবে স্পেরিক্যাল, স্ট্রাকচার কেমন, এমন। 2 নাম্বার ভাইয়া, এল যখন 1 তখন হবে পি, তখন শেপ হবে কি, ডাম্বেল, শেপ হবে ডাম্বেল, এবং এইটাকে বলা হচ্ছে ডাম্বেল। এই ডাম্বেলের অরিজিনাল স্ট্রাকচার এমন না, অরিজিনাল স্ট্রাকচার ভাইয়া হচ্ছে না, আবার কি অরিজিনাল স্ট্রাকচার ভাই এমন, আরো একটু হয়ে গেল, এইটা এতটুকু হবে, এটা ছোট একেবারে। এইটাকে বলা হয় কি, স্মল লুপ, আর এটাকে বলা হয় লার্জ লুপ। সো লুপ, LOOP, লুপ। সো ওটাকে বলা হচ্ছে কি, স্মল লুপ, আর এটাকে বলা হচ্ছে লার্জ লুপ। সো এইটা মনে রেখো, এবং এই স্মল লুপের অস্তিত্বটা হীন ধরা হয়, এই স্মল লুপের অস্তিত্বটাকে ধরা হয় হীন, এবং এইটার অস্তিত্বটাকে বলা হয় মানে ইউজেবল। সো এইটার অস্তিত্বটাই হচ্ছে আমার ইউজেবল, আর এটা হচ্ছে পুরোটাই হীন ধরা হয়, এটার তোমার হচ্ছে অস্তিত্বটা হীন ধরা হয়। ওকে, তাহলে চলে আসো, এইটা হচ্ছে আমার ডাম্বেল আকৃতির, এতটুকু হইল। এইবার আসি ভাইয়া 2 হইলে কি হবে, এসপি, এবার আসবে ডি। ডি এর স্ট্রাকচারটা, শেপটা কেমন হবে, ডাবল ডাম্বেল, মনে রাখতে হবে, ডাবল ডাম্বেল, সবাই মনে রাখবা, এটা হবে ডাবল ডাম্বেল। এটা হবে কেমন, এই একটা ডাম্বেল, এই একটা ডাম্বেল, তাহলে ডাম্বেল, ডাবল ডাম্বেল।
সো এটা শেপ হবে, মানে আমরা দেখতে পাচ্ছি এটা কেমন, ডাবল ডাম্বেল। সবাই কমেন্টে বলো স্পেরিক্যাল ডাম্বেল, ডাবল ডাম্বেল, সবাই বলো। এবং এর পরে যেটা আছে ভাইয়া 3 হইলে এসপিডিএফ আর ডিএফ এটার কেমন হবে, এইটা হবে হচ্ছে কমপ্লিকেটেড স্ট্রাকচার। এই কমপ্লিকেটেড স্ট্রাকচারের গঠনটা কেমন হবে, এটার গঠন হবে 8 ফন্ট স্ট্রাকচার। ভাই এটা মানে কি 8 ফন্ট স্ট্রাকচার? 8 ফন্ট মানে এখানে দেখতে পাচ্ছ ডাবল ডাম্বেল হচ্ছে 2টা, আর এখানে 8 ফন্ট করবে, টোটাল 8টা ফন্ট করবে, মানে এই যে এইগুলো 8টা হবে, এগুলো 8টা হবে। এইটার স্ট্রাকচার ড্রয়িং যদি আমি করি, এইটার স্ট্রাকচারটা এরকম দেখা যায়, 1 2 3 4 5 দেখা যায় এরকম, যে তোমার দেখা যায় এখানে 3টা আছে, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা, এই একটা 6টা, এরকম 6টা দেখা যায়, আর এখানে একটা 7টা 8টা, এরকম 8টা এফ এর ক্ষেত্রে দেখা যায়, একদিকে এইদিকে 3টা। সো এখানে 8 ফন্ট স্ট্রাকচার বলা হয়, 8টা এরকম ফন্ট পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের কি এফ এর ক্ষেত্রে, আমরা যদি গুগলে সার্চ করি দ্যাটস আমরা এফ এর পুরো ডিটেইলসটা দেখতে পারবো। আমি এখানে ড্রয়িং করলে ড্রয়িংটা বোঝা যায় না, কারণ এই যে এইদিকে 3টা, তো এটা তো 3D, বুঝতে পারবা না ওরকম। এই হচ্ছে এখন প্রশ্ন, ভাইয়া আপনি 4 দিলেন কেন? আরো কি আছে ভাইয়া? আমরা তো বইয়ের মধ্যে পাই নাই, আরো আছে। এটার নাম জি এর অস্তিত্ব আছে, কিন্তু এই অস্তিত্বটা পর্যায় সারণীতে পাওয়া যায় না। কিন্তু সায়েন্টিস্টরা চিন্তা করছে ভবিষ্যতে যদি পর্যায় সারণী ডেভেলপ হয়, জিও পাওয়া পসিবল। যদি এটা ডেভেলপ হয় জিও পাওয়া পসিবল। সো আমাদের বই যেমন এটা নাই, এটা মেডিকেলে আসবে না, সো জি নিয়ে, বাট এটা জেনে রাখো যে আমরা শুধুমাত্র গর্ব করে কখনোই বলতে পারবো না এসপিডিএফ এর মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু আরও থাকতে পারে। থাকবে না, ডিরেক্ট জি আসবে। এসপিডিএফ এর পরে আসবে জি, যদি আসে সেটা জি আসবে, মনে রেখো। সায়েন্টিস্টরা এভাবেই পথ করছে। সো এরপরে যেটা করেছে সেটা কিন্তু জি দিয়েছে ওরা। ওকে, সো ক্লিয়ার? সবাই বুঝতেছো কিনা কাইন্ডলি একটু বলো। এবং এই জি যদি কখনো আসে, সেটা হবে মোর কমপ্লিকেটেড স্ট্রাকচার, মোর কমপ্লিকেটেড বা মোস্ট কমপ্লিকেটেড, এটা আসতে পারে। সো এটা যদি জি আসে কখনো, সো জি নিয়ে আমি কথা বলবো না, কারণ জি এখন আমরা মেডিকেলের জন্য লাগবে না আমাদের। সো এইটা ছিল আমাদের যে এল নিয়ে ছোটখাটো আলাপ ছিল ভাইয়া। সো এখান থেকে মেডিকেল কোশ্চেন আসতে পারে যে কোনটা কেমন দেখতে, সো কেমন কি, এইগুলা আসলে বুয়েট কেমিস্ট্রি পড়ানোটা বেশি মজা, খুব ভিতরে যাওয়া যায়। আর মেডিকেলের জন্য আমার অত ভিতরে যাওয়ার দরকার হয় না, কারণ মেডিকেল বইয়ের বেসিসেই হয় ম্যাক্সিমামটা। সো থিওরিতে অত দূর যাইতে হয় না আমাদের। এখন যদি আমরা কল্পনা করি, সবাই রেডি হয়ে যাও। সো আমাদের একটা জিনিস দরকার হয় যে ভাইয়া, যে আপনি এল এর মানটা এন এর থেকে কিভাবে বের করবেন, এক লাইনে দেখাই দিই। এন ইকুয়ালটা আমি লিখেছিলাম কি, যে 0 সহ n-1 পর্যন্ত যদি হয়, তাহলে আমরা n ইকুয়ালটা যদি হয় 2, তাহলে এল ইকুয়ালটা কত আসবে? এল ইকুয়ালটা দেখতে পাচ্ছি কত, এল ইকুয়ালটা হচ্ছে 0 সহ 2 - 1, তার মানে 0 আর 1 পাচ্ছি। সো 0 আর কি পাচ্ছি, এল ইকুয়ালটা কি পাচ্ছি, 0 আর 1 পাচ্ছি। তাহলে n = 2 হলে l = 0 1, n = 3 হলে এখানে 3 বসাও, 3 বসালে 0 1 2। তাহলে এখানে যদি 4 থাকে তাহলে এখানে 4 বসাও, 4 - 1 3। সো এগুলো পারবা, n থেকে l বের করতে পারবা, কোনো সমস্যা নেই। মেডিকেল প্রশ্ন আসলে ইজিলি বের করবা। এবং এইটা কি s, এটা p, এটা d, আর এটা হচ্ছে আমার f। সো এটা আমি দেখাইছিলাম SPDF। সো এগুলো তোমরা পারবা, এগুলো নিয়ে আর কথা বলবো না। এবার চলে আসি ভাইয়া মেইন লজিকের পর। এখানে একটা প্রশ্ন আছে, আমি এটা এক্সট্রা শিখাইতে চাচ্ছি, যদি তোমরা চাও এক্সট্রা শিখাবো। এটা মেডিকেলের জন্য ওরকম লাগবে না, বাট আমি এক্সট্রা শিখাতে চাই। সো এইটার নাম অ্যাঙ্গুলার মোমেন্টাম রাখার পরে অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করার একটা সূত্র ছিল। তোমরা চাইলে এটা আমি এক্সট্রা শেখাবো, আমি বলতেছি এটা মেডিকেল আসবে না, বাট এক্সট্রা শেখাবো জানার জন্য। কারণ তোমরা জানো যারা চান্স পায় তারা সব জায়গায় পায়, মেডিকেল ছুটে গেলেও যেন তোমার অ্যাটলিস্ট ইঞ্জিনিয়ারিংগুলো একটু থাকে তোমার হাতে। সো এর জন্য একটা প্রশ্ন আমার এখান থেকে আসে, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, অরবিটালের অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করা। সো অরবিটাল, এটা সবাই খাতায় লিখে রাখো, এটা এক্সট্রা তথ্য, এটা এক্সট্রা ডেটা।
এটা হচ্ছে এক্সট্রা ডাটা তোমাদের জন্য, যে অরবিটাল মোমেন্টাম বের করা। অরবিটাল মোমেন্টাম অফ এল, এল এর অরবিটাল মোমেন্টাম কতটুকু। সো অরবিটাল মোমেন্টাম যদি তুমি বের করতে চাও অফ এল শেল ইলেকট্রন, আমরা এল তোমার হচ্ছে সাবশেল ইলেকট্রন বললে বেটার হবে, ইলেকট্রনের জন্য আসলে এফ সাবশেল ইলেকট্রন যদি বের করি তাহলে 2 পাই রুট ওভার অফ এইচ ডিভাইডেড বাই 2 পাই রুট ওভার অফ এল প্লাস 1, এইটা হচ্ছে সূত্রটা। সো এল এর মানের উপরে ডিপেন্ড করে তুমি এখানে ইলেকট্রনের সাবসেলের ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম কতটুকু বের করতে পারবা। সো এইটা জাস্ট হচ্ছে এক্সট্রা ডেটা, তোমরা চাইলে লিখে রাখতে পারো, মেডিকেল এটা আসবে না, মেডিকেল এটা কখনোই আসবে না। সো এক্সট্রা ডেটা লিখে রাখতে পারো। এখন তোমাদের যে জিনিসটা করব, আমি চলে যাব ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারে। সো এখন চলে যাব ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এমটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এইটা দ্বারা আসলে কি করে, আগেরটা তো আমাকে কি হলো অরবিটালের শেপ দেখাইলো, এখন প্রশ্ন এইটা অরবিটালের সংখ্যা দিবে যে কতগুলো অরবিটাল আছে। সো এম নাম্বার দিয়ে বোঝাবে অরবিটাল সংখ্যা, অরবিটাল নাম্বার মানে কতগুলো অরবিটাল আছে সেই নাম্বারটা বোঝাবে কে, এম। মনে রাখবা এম কি করবে, টোটাল অরবিটাল কতগুলো আছে সেটা বোঝাবে, কে, এম বোঝাবে। তো সবাই রেডি হয়ে যাও, টোটাল কতজন আছো সবাই রেডি হয়ে যাও। ওকে, সাবসিডিয়ারি অরবিটালের নাম 3টি বোর্ডে লিখে দেন। হ্যাঁ, ওইটা 3টা বোর্ডে লিখে দিবি, একটু পরে লিখে, আগে এটা আমি পড়াই নিই। আচ্ছা, ওকে, তানভীর শারিয়ার, থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য। সো এইটা হচ্ছে নাম্বার অফ অরবিটের, আমরা দেখতেছি অরবিটালের মধ্যে যে জিনিসটা পাচ্ছি আমরা, নাম্বার অফ অরবিট, কতগুলো নাম্বার অফ অরবিট আছে টোটাল হচ্ছে এখানে কতগুলো আছে। সো এই পুরোটা আমি কিন্তু বের করতে পারবো এম দ্বারা। এখন এম দ্বারা কি বুঝাই ভাইয়া, সো মেডিকেলের জন্য দেখো এম এর যে মানটা কিভাবে বের করবা, এটা বের করবা 0 আমাদের বই আছে প্লাস মাইনাস অফ এম। এইটারই আরেকটা রূপ আছে, যে রূপটা আমি লিখে দিব, এইটার আরেকটা রূপ আছে সেই রূপটা আমি লিখে দিব, সেটা হচ্ছে মাইনাস এল ইকুয়াল টু এম প্লাস এল। এই রূপটা মাইনাস এল লেস দেন ইকুয়াল টু এম লেস দেন ইকুয়াল টু প্লাস এল, এইটার আরেকটা রূপ। এইটাও পরীক্ষায় আসতে পারে, মেডিকেলের আসতে পারে। সো এইটার আরেকটা রূপ আছে, এটাও তোমরা লিখে রাখো সবাই, কাইন্ডলি ওটাও লিখে রাখো, সবাই লিখে রাখো। আচ্ছা, সো এখন আমি তোমাদের একেবারে কমন একটা ভুল তোমরা করো পরীক্ষায়, সেই ভুলটাকে সলভ করার ট্রাই করব। সেটা হচ্ছে এম কি বোঝায় ভাইয়া, এন, এল অ্যান্ড এম, এই তিনটার মধ্যে কে কোনটা বোঝায়। এইটা কিন্তু শেলকে ইন্ডিকেট করে, শেল, এটা কিন্তু সাবশেল নিয়ে কাজ করে, আর এইটা হচ্ছে অরবিটাল নিয়ে কাজ করে বা অরবিট নিয়ে কাজ করতে, দ্যাটস ইট। আমরা দেখতে পাচ্ছি অরবিটাল নিয়ে কাজ করে এম, আর সাবশেল নিয়ে কাজ করে এল, আর এন হচ্ছে শেল। তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কাকে নিয়ে কাজ করে, শেলকে নিয়ে, আর সাবশেলকে নিয়ে কাজ করে কে, সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, আর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কাজ করে অরবিটাল নিয়ে। বুঝতে পেরেছো, এই কমন ভুলটা সবাই করে ফেলে। এখানে সাবশেল কি, অরবিটাল কি, আর শেল কি, তিনটা আলাদা, একটা আরেকটার সাথে মিল নাই, তিনটা সেম আলাদা, এই জন্য নাম তিনটা 3 রকম দেওয়া হয়েছে। সো তিনটার মধ্যে পার্থক্য আছে। এখন চলে আসবো যে ভাইয়া এম কিভাবে বের করব, এমটা কিভাবে বের করব। সো এম এর ক্ষেত্রে যে আমরা বের করি, ধরো আমার এন এর মান 10, এন এর মান, সো তিনটা আমি একসাথে বের করে একটা দেখাই দিই কেমনে বের করবো। সো এগুলো সোজা, এগুলো অনেকটা সোজা, তোমরা জানতাম, বাট এখান থেকে মেডিকেল অনেক প্রশ্ন এসেছে, এই ছোট ছোট বেসিক থেকে এসেছে, এটাকে আমি খুব বেশি ডিটেলসে যাওয়া আসলে পসিবল হয়নি। এটা আমার এন, এটা আমার এল, এটা ধরো এম, এল এ আমরা এম পর্যন্তই করতেছি, এস আমরা এখন নিব না, এসটা পরে শিখবো। তাহলে প্রথমে যদি এন থাকে, এন থাকলে কি হবে ভাইয়া, এন এর মান বসা হচ্ছে 2, আমরা 2 থেকে বের করব। সো এন এর মান 2 যদি হয়, তাহলে এখানে এল এর মান কত আসবে, এল সমান আসবে, কি হবে এল সমান 0 n - 1, তার মানে হবে 0, এবং 2 থেকে 1 বাদ দিলে কত হয়, 2 থেকে 1 বাদ দিলে দ্যাটস এর হচ্ছে 1, তাহলে 0 আর 1, তাহলে 0 আর 1। এখন এই 0 এর জন্য এম কত হবে,
জিরোর জন্য এম কত হবে? জিরোর জন্য এম ছিল হচ্ছে 0 সহ প্লাস মাইনাস অফ এল। তাহলে জিরোর জন্য দ্যাটস ইট, এল এর মানও জিরো, তাহলে 0 0 সব প্লাস মাইনাস করলে 0। 1 এর জন্য কত হবে? -1, আর 0 তো আমার আছেই, আর 1। তাহলে বলো এখানে টোটাল অরবিটাল কতগুলা? এখানে টোটাল পাচ্ছ 1 2 3 আর একে 4, তাহলে এটা 1 আর এখানে 3, তাহলে টোটাল পাচ্ছ কত? 4টি। তাহলে এই যে মেডিকেল প্রশ্ন যে n = 2 হলে এখানে টোটাল অরবিটাল কতগুলা? 4টা। n = 2 হলে টোটাল অরবিটাল কতগুলো পাবা? 4টা পাবা। সো কে কে বুঝছো এটা? কে কে বুঝছো কাইন্ডলি বলো, কে কে এটা বুঝছো কাইন্ডলি একটু বলো। সো এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা কাইন্ডলি একটু বলো। কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? আচ্ছা আচ্ছা, সেকেন্ড পেপার কেমিস্ট্রিতে কার কার প্রবলেম আছে একটু বলো তো। সেকেন্ড পেপার কেমিস্ট্রিতে কার কার প্রবলেম আছে? সেকেন্ড পেপার রসায়নে কার কার প্রবলেম আছে? হাত তুলো, সব হাত তুলো। সেকেন্ড পেপারে কার কার প্রবলেম আছে? হাত তুলো। সেকেন্ড পেপারে কার কার প্রবলেম আছে? হাত তুলো। আচ্ছা ভাইয়া আবার বলেন। আচ্ছা সেকেন্ড পেপারে কার কার প্রবলেম আছে একটু বলো, আমি এটা আবার বলবো, সমস্যা নাই। আচ্ছা সেকেন্ড পেপারে যদি তোমাদের প্রবলেম থাকে, সো তোমাদের একটা বিশাল অপরচুনিটি আছে, সেটা হচ্ছে সেকেন্ড পেপার কোর্স যদি তুমি ডিটেলস বেসিক কোর্স ইনরোল করো, একেবারে নিউ ব্যাচ শুরু হবে। সো ডিটেলস যদি বেসিক কোর্স ইনরোল করো 15 তারিখ থেকে, মানে কালকে থেকেই, সো একদিন সময় আছে। প্রথম পত্র ফুল ফ্রি পাবা, রেকর্ডেড ভিডিও। প্রথম পত্রের ফুল জুম ক্লাস রেকর্ডেড ভিডিও ফ্রি পাবা শুধুমাত্র কালকের মধ্যে কোর্স ইনরোল করলে, কারণ 15 তারিখে রুটিন দেওয়া হবে কোর্সে। সো কালকে যদি তোমরা ইনরোল করো, কালকের দিনের সময় যারা যারা ইনরোল করবা তারা সবাই প্রথম পত্র ফ্রি পাবা। যারা সেকেন্ড পেপার করবা, কোর্স ইনরোল করার জন্য সবাই শুনো, এই নাম্বারে কি করবা? পেমেন্ট করবা। বিকাশ, ডাচ বাংলা, রকেট, ডাচ বাংলা, নগদ সবই আছে, কারণ বিকাশ, রকেট, নগদ তিনটাই পাবা। এই নাম্বারে পেমেন্ট করবা। পেমেন্ট করে ভাইয়াকে ইনবক্স করবা, আমার এই ফেসবুক আইডিতে ইনবক্স করে যে ভাইয়া আমি পেমেন্ট করেছি, লাস্ট নাম্বার এটা। পেমেন্ট করে লাস্ট নাম্বারটা আমাকে জাস্ট বলবা আমার এই ফেসবুক আইডিতে, তাহলে তোমাদেরকে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। যদি কালকের মধ্যে ইনরোল করো তাহলে প্রথম পত্র ফ্রি পাবা, না হলে পাবা না। কাইন্ডলি মনে রাখো, কালকে লাস্ট টাইম, সেকেন্ড পেপার ইনরোল করলে ফ্রি পাবা। ওকে, সো এই ছিল আমার হচ্ছে কোয়ান্টাম নাম্বার নিয়ে, হ জ ব র ল কোয়ান্টাম নাম্বারের। এখন লাস্টে আসলো এইটা কেমনে করলাম দেখো। আমি প্রথমে বের করলাম এল সমান কি ছিল? এল সমান ছিল হচ্ছে কি, এল এর সূত্র অ্যাপ্লাই করো। এল সমান ছিল হচ্ছে L = 0 সহ n-1 পর্যন্ত। তাহলে 0 সহ n-1 পর্যন্ত হইলে এটা আছে 2, তাহলে 0 সহ n-1 মানে 2 - 1, তাহলে 0 আর 1ই হয়। তাহলে L এর মান হবে 0 আর 1। এখন 0 এর জন্য L এর মান 0 হইলে M এর মান কত? L এর মান 0 হইলে M এর মান কত হবে? 0 সহ প্লাস মাইনাস অফ L, তাহলে 0 বসাও, তাহলে 0 সহ 0 0ই। আর যখন 1 বসাবা তখন 0 সহ প্লাস 1 মাইনাস 1, তাহলে 0 সহ মাইনাস 1 0 1 শেষ। এই সো এই হচ্ছে তোমার ফ্যাক্ট এইটা। এইবার আসি ভাইয়া লাস্টের যেটা বললেন সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার নিয়ে। এই পাউলির স্পিন কোয়ান্টাম নাম্বারে একটা প্রবলেম সবার হয়, সেটা হচ্ছে ভাইয়া স্পিন কোয়ান্টাম নাম্বারটা কেমনে আসলো এবং স্পিন কোয়ান্টাম নাম্বার প্লাস হাফ মাইনাস হাফ, কখন প্লাস হাফ কখন মাইনাস হাফ, এই প্রশ্নটা আজকে ক্লিয়ার করব। উইকিপিডিয়া, গুগল, যেখানে চাও তুমি গো সার্চ দিয়ে দেখতে পারো, পাউলির পুরো হিস্টোরি পাবা সেখানে। তুমি এখন যদি হাজারি স্যারের বই, নাক স্যারের, আমি জানি যারা বই লেখে তারা অনেক ট্যালেন্ট, বাট যারা এক্সপেরিমেন্ট করেছে হায়ার লেভেলের বইয়ে, সেখানে তো ভুল থাকার কথা না। সো হাজারি স্যারের বইয়ে এটা ক্লিয়ারলি দেওয়া নাই, অ্যান্ড নাক স্যারের মানে তোমার হচ্ছে কি বলে গুহ স্যারের বইও ক্লিয়ারলি দেওয়া নেই। হাজারি স্যার বলো, গুহ স্যারের বইয়ে কিন্তু ক্লিয়ারলি দেওয়া নেই। সো ক্লিয়ারলি যদি না দেওয়া থাকে, এই কথাটা এরকম আছে, একজন বলছে অ্যান্সারে বলা হয়েছে একজনের হচ্ছে প্লাস, একজনের বইয়ে মাইনাস, এরকম আছে, দেখা যায় এরকম। আবার কবির স্যারের বইয়ে তুমি চিন্তা করে দেখো। সো এখন আমি এটাকে ক্লিয়ার করব। পাউলি যেটা করেছিল, ও বললো, ও দেখলো যে কোনো একটা ইলেকট্রন যখন একটা অরবিটালে কাজ করে, এটা হচ্ছে অরবিটাল, এই একটা অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকবে 2টি,
দুটি ইলেকট্রন থাকে। দুটি ইলেকট্রন যখন ঘূর্ণায়মান থাকে, একটা যদি এই দিকে যায় এটা হাফ কক্ষপথ অতিক্রম করবে, আর একটা এই দিকে গেলে এটা আরও হাফ কক্ষপথ অতিক্রম করবে। ও তখন বললো যে এইটা হাফ স্পিন করবে, এইটা যখন হাফ স্পিন করবে এইটা অপোজিট দিকে ডিরেকশনে হাফ স্পিন করবে। তার জন্য কখনো একটার সাথে আর একটা মানে সংঘর্ষ কখনোই হওয়া পসিবল না, কখনো এর মধ্যে ব্লাস্ট হওয়ার কোনো পসিবিলিটি নাই। সো এটাই হচ্ছে স্ট্যাবিলিটির জন্য এটা বলেছিল। ও তখন বললো যে এইটা যদি এই দিকে ঘুরে, এইটা ক্লকওয়াইজ ঘুরবে না এন্টি ক্লকওয়াইজ ঘুরবে সেটা কোনো ফ্যাক্ট না। পাউলি কিন্তু কোনোভাবে বলে নাই যে এটা ক্লকওয়াইজ ঘুরবে, কারণ এক একটা ইলেকট্রনের মধ্যে এক এক রকম হয়, এক একটা অরবিটালে একটা ক্লকওয়াইজ ঘুরে আর একটা এন্টি ক্লকওয়াইজ সবসময়, কিন্তু কে ক্লকওয়াইজ ঘুরতেছে কে এন্টি ক্লকওয়াইজ সেটা কেউই জানে না। পাউলি এটা দেখতে পারেনি। পাউলি এতটুকু দেখতে পাইছে যে একটা এই দিকে ঘুরলে আর একটা অপোজিট দিকে যাবে, ও তাই মানে ক্লকওয়াইজ ঘুরলে যে পজিটিভ, এন্টি ক্লকওয়াইজ নেগেটিভ। আবার যদি এরকম, কিন্তু পাউলি বলেনি, কখনোই বলেনি যে এই দিকে ঘুরলে সেটা হচ্ছে প্লাস হাফ, এই দিকে ঘুরলে মাইনাস হাফ, এইটাও বলেনি। ও বলেছে একটা যদি এই ক্লকওয়াইজ ঘুরে আর একটা এন্টি ক্লকওয়াইজ ঘুরবে, তারপরে একটা পজিটিভ দিকে ঘুরলে আর একটা নেগেটিভ দিকে ঘুরবে। এখন কোনটা ঘুরবে নেগেটিভ দিকে কোনটা পজিটিভ দিকে একটু এটা ক্লিয়ার করা বলা হয়নি, এটা বলেনি, কারণ এটা কারণ হচ্ছে ওয়েভ, এটা বলা পসিবল না, এটা কখনোই বলা পসিবল না। কেউ যদি গ্যারান্টি দিয়ে বলে ভাইয়া এইদিকে ঘুরলে পজিটিভ এইদিকে ঘুরলে নেগেটিভ, আমি তাকে আগেই বলবো এটা ওয়েভ, কেমনে তুমি পসিবল হও, তুমি কেমনে শিওর হও এটা তো ওয়েভ, ওয়েভে কেমনে শিওর হবা, এটা তো ওয়েভ তরঙ্গ, এখানে শিওর হওয়ার কি আছে? এটা কি তোমার স্টেবল মানে এরকম কোনো সলিড জিনিস যে এটা এইদিকে ঘুরবে এটা এইদিকে ঘুরবে আমি দেখতে পাবো? পসিবল। সো কিন্তু এইটা এইদিকে ঘুরলে যেটা প্লাস দিবে এটা এইদিকে ঘুরে নেগেটিভ, সো এরকম আমি সব জায়গায় সেম কাজ করি এরকম কোনো কিছু বলেনি, এটা ওয়েভ, কারণ এটা ওয়েভ। সো তার জন্য ও বলেছে এইদিকে ঘুরলেও এক্সপ্লেইন করার জন্য বলেছে একটাকে পজিটিভ সাইডে ঘুরলে একটা নেগেটিভ সাইডে ঘুরবে, মানে অপোজিট ডিরেকশন, এই কথাটাকে বলছে। আর এই কথাটার উপরে বেস করে আমরা লিখি যে এইটা পজিটিভ হলে এটা নেগেটিভ, অথবা এইটা যদি পজিটিভ হয় এইটা হবে নেগেটিভ। তার মানে কে ক্লকওয়াইজ কে এন্টি ক্লকওয়াইজ দেখার বিষয় না, দেখার বিষয় একজন একজনের উল্টা। সো কোনো জায়গায় যদি কেউ এই এন্টি ক্লকওয়াইজকে যদি তুমি পজিটিভ দাও অ্যান্টি ক্লকওয়াইজ দিবা, মানে অ্যান্টি ক্লকওয়াইজকে নেগেটিভ দিবা। যদি তুমি অ্যান্টি ক্লকওয়াইজকে দাও পজিটিভ তাহলে ক্লকওয়াইজকে নেগেটিভ, এইটা মনে রাখো। কিন্তু কে পজিটিভ কে নেগেটিভ এটা নিয়ে মারামারি করো না, অ্যাটলিস্ট এটা নিয়ে করো না। এইটা নিয়ে আমাদের স্টুডেন্টের মধ্যে অনেক সংঘর্ষ ঘটে। আচ্ছা ওকে, আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ফুল পড়ানো হবে, সেকেন্ড পেপার ফুল পড়ানো হবে, সাথে ফার্স্ট পেপার ফুল রেকর্ডেড ভিডিও পাবে, একবার ফুল কোর্স জুমের, সব জুম প্রিমিয়ামের ক্লাস, জুম প্লাস ফেসবুক লাইভ দুটাই হয়, কোনো প্যারা নাই। ওকে, সো এই ছিল আমাদের কোয়ান্টাম নাম্বারের হ জ ব র ল মেডিকেলের জন্য। আর এইটুকু পড়লে মেডিকেলে কোয়ান্টাম নাম্বারে আটকাবা না, আমি কথা দিতে পারি। মেডিকেলে কোয়ান্টাম থেকে যদি একটা প্রশ্ন আসে আটকাবা না। আজকে কোয়ান্টাম নিলাম কিন্তু আমি কণাতত্ত্ব নিয়ে যাইতে পারতেছি না, কারণ কণাতত্ত্ব নিয়ে আজকে পড়ানোর টাইম নেই। সো আজকে অনেকটা টাইম হয়ে গেছে ক্লাসের, সো কণাতত্ত্ব নিয়ে আর পড়াতে পারতেছি না। কণাতত্ত্ব নিয়ে কালকের ক্লাসে ব্লাস্ট হবে, কারণ কণাতত্ত্বটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। 14টা প্রশ্ন কণাতত্ত্ব থেকে আসছে, একটা দুটা না, 14টা প্রশ্ন কণাতত্ত্ব থেকে, 14টা না 14 প্লাস প্রশ্ন কণাতত্ত্ব থেকে এসেছে, মানে 14টা অলরেডি আমি নিজেই পারছি গুনতে। সো আরও কণাতত্ত্ব থেকে আরও প্রশ্ন আছে। সো 14 প্লাস প্রশ্ন শুধুমাত্র কণাতত্ত্ব থেকে আছে, তাহলে বুঝতে পারতেছো ওটা কতটা ইম্পর্টেন্ট টপিক। কালকে আমি সেই টপিকটা এক্সপ্লেন করবো। সো সবাই রেডি হয়ে যায়। আর আমি পুরো নোটের পিডিএফটা তোমাদেরকে, পিডিএফ না করতে পারলেও পুরো নোটটাকে আমি পাঠিয়ে দিচ্ছি, নোটে পিডিএফ করতে ট্রাই করবো, পিডিএফ করে পাঠিয়ে দেবো, পিডিএফ লিঙ্ক। সো সবাই রেডি থেকো, আমি পিডিএফটা তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি। ওকে, আজকে এই পর্যন্ত থাকলো, সবার জন্য দোয়া থাকবে। আর সেকেন্ড পেপার কোর্স ইনরোল করার সাথে সাথে প্রথম পত্র ফ্রি পাবা, মনে রেখো কালকে লাস্ট ডেট। সেকেন্ড পেপার ইনরোল কিভাবে ইনরোল করবা? এই অ্যাকাউন্টে টাকা পাঠাবা, কত টাকা? 1000 টাকা। এই অ্যাকাউন্টে পাঠায় আমাকে ফেসবুকে নক দিবা যে ভাইয়া টাকা পাঠাইছে লাস্ট ডিজিট দিয়ে, তাহলে হয়ে যাবে। আর অথবা আমাদের যে অ্যাডমিন মানে যারা মডারেটর আছে তাদেরকে বললেও হবে, কোনো প্যারা নেই। আর যদি কারো আর্থিক প্রবলেম থাকে ভাইয়াকে ইনবক্স করবা, ভাই আমার আর্থিক প্রবলেম আছে, আমি একটু হলে হেল্প করবো। শুধুমাত্র আগে ওটাকে আমি পুরোপুরি আইডেন্টিফাই করে তারপরে হেল্প করবো। সো যাদের আর্থিক প্রবলেম, তোমরা জানো যে তোমাদের জন্য আমি মেডিকেল কেমিস্ট্রি ফ্রি দিচ্ছি, বুয়েট কেমিস্ট্রির ক্লাস আবার রান করা হবে। মেডিকেল কেমিস্ট্রির প্রতি ক্লাস কয়টা নিয়ে, কারণ একসাথে 2টা ক্লাস নেওয়া পসিবল না। মেডিকেল কেমিস্ট্রির সাথে বুয়েট কেমিস্ট্রি একসাথেই রান করা হবে। মেডিকেল কেমিস্ট্রি সপ্তাহে এর পরের সিলেবাস রুটিনে আমরা দিব, সপ্তাহে 4 দিন দিতে পারি, বুয়েট কেমিস্ট্রি 3 দিন, মানে 7 দিনই ক্লাস থাকবে, 7 দিনই আমার ক্লাস থাকবে তোমাদের ফ্রি ক্লাস। মেডিকেল কেমিস্ট্রি বুয়েট কেমিস্ট্রির ক্লাস আমার প্রতিদিন থাকতেছে, আমি প্রতিদিন ফ্রি ক্লাস নিব, কথা দিলাম, তোমরা পাশে থেকো। ওকে, সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্ত, বাই বাই, সবার জন্য দোয়া থাকবে।